দর্শক স্বাগত সবাইকে। আমি মুস্তফা খন্দকার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। দর্শক, বৈঠকের পর বৈঠক চললেও জুলাই সনদ নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। কিছু কিছু বিষয় ছাড় দিচ্ছে অনেক দল, আবার নতুন নতুন দাবি উপস্থাপন করা হচ্ছে কয়েকটি দলের পক্ষ থেকে। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত ভোট নয় এমন দাবিও শোনা যাচ্ছে। তবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলই, চেষ্টা চলছে নতুন নতুন জোট গঠনের। আজকের এই সময়ের পুরোটা জুড়ে আমরা আলোচনা করব এসব বিষয় সহ সমসাময়িক সব বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং সৈয়দ আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সন্ধ্যায় একটা প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে সব নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলা হয়েছে যে 18 থেকে 32 বছরের যারা ভোটার তাদের জন্য আলাদা বুথ করার বিষয় একটা। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করবে তো নির্বাচন কমিশন, সেখানে যদি কিছু বলার থাকে তাকে নির্বাচন কমিশনকে বলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেন বলা হচ্ছে? আর আমরা তো জানি যে আমাদের দেশে সাধারণত 2টা বুথ থাকে নারী এবং পুরুষের জন্য, এখন আবার তৃতীয় আর একটা বুথের ব্যাপারে বয়স বেঁধে দেওয়া হচ্ছে। মানে সব মিলিয়ে আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন সৈয়দ আবদুল্লাহ। আর আপনার অনুষ্ঠানের এই মধ্যরাতে যারা দেখছেন দর্শক শ্রোতা, আপনাদেরকেও সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি দেখেছি আজকে রাত 8টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তারা একটা জরুরি প্রেস ব্রিফিং তারা দিয়েছেন, এবং সেখানে প্রধান উপদেষ্টার বরাতে তারা গুরুত্বপূর্ণ তথ্য বা বক্তব্য তারা হাজির করেছেন। প্রধান উপদেষ্টা তিনি এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য তিনি এক ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন। আমার মনে হয় এটাকে দেশের ব্যাপক জনগণ, ভোটারেরা এবং রাজনৈতিক দলগুলো স্বাগত, মানে ইডিওলজি আদর্শ নির্বিশেষে সবাই এটাকে কি স্বস্তি বোধ করবে, এটাকে তারা স্বাগত জানাবে। তো এটা একটা ভালো দিক। আরেকটা একই সাথে তারা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বিশেষ করে বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের যে প্রস্তুতি, যে বিষয়টা, নতুন নিয়োগের একটা ব্যাপার আছে প্রায় 17,000-এর। তো সেই নিয়োগের ব্যাপারটাও নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য একটা নির্দেশনা এসছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ধরুন অভ্যুত্থানের প্রায় 1 বছর পার হলেও এখনও পর্যন্ত আমরা দেখছি যে বিশেষ জনপ্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জনগণের আস্থাটা পুরোপুরি অর্জন করা গেছে এটা বলা যাবে না। এখনও পর্যন্ত এদের বিরাট অংশকে পেশাদারি দায়িত্বের মধ্যে এখনও আনা যায়নি। অনেকে চাকরি রক্ষার জন্য যেটুকু না করলে নয় সেটুকু আছে। সরকারের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এটা, গোটা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির সহ সবাইকে এই রাজনৈতিক বার্তাটা দেওয়া যে তারা সরকার জনগণের চাহিদা মানে তারা ইলেকশনে যাচ্ছেন। এবং যেটা এরপরও দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন তারা আশা করছেন যে রোজার আগেই এটা, যেটা ইতিমধ্যে একটা বোঝাপড়া কথাটা আমরা যেটা জানতে পেরেছি সরকার এবং প্রধান বিরোধী দল বিএনপির মধ্যকার যে আলোচনা মধ্য ফেব্রুয়ারিতে, অর্থাৎ রোজার আগেই। তো সুতরাং সেই জায়গাটা মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ যে একটা বার্তাটা যেটা গেছে। এখন এটা একটা খুব জরুরি, কারণ ইতিমধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর একটা অবনতি হয়েছে, এবং এটা যেটাকে আমরা বলা হচ্ছে, আপনারা যেটাকে একসময় মব জাস্টিস বলা হতো, কার্যত এটা একটা মব ভায়োলেন্সের পুরোপুরি আমি বলি একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের সংবাদ সম্মেলনে এটা উল্লেখ করেছি। আমরা ওই জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে পার্টির কর্মসূচি ঘোষণা করবার জন্য 21 দিনের কর্মসূচি আমরা আজকে ঘোষণা করেছি। 16 জুলাই থেকে শুরু হবে এবং 5 আগস্টে যেটা আমরা সমাপ্ত করব। সেখানে বলেছি এই সামাজিক নৈরাজ্য যদি চলতে থাকে এবং এটা একটা রাজনৈতিক নৈরাজ্যের দিকেও এটা টার্ন করতে পারে, এবং বিভিন্ন শরিকদের অতিকথন, বাড়াবাড়ি এবং তাদের বিভিন্ন যে এক ধরনের চরমপন্থী সুলভ যে বক্তব্য, হতে দেব না, করতে দেব না, করা যাবে না, এই যে এক্সট্রিম যে কথাবার্তা,
তাতে বোঝা যাচ্ছে যে এক ধরনের অচল অবস্থা তৈরি করবারও একটা পরিস্থিতি কিনা। তো সুতরাং সেদিক থেকে মানে এটা অনেকটা হচ্ছে আগুনের মধ্যে ঘি ঢালার মতন, যেখানে বরঞ্চ আমি যেটা বলি সরকারকে এখন যেটা খুব জরুরি আজকে নির্দেশনার পরে, সরকার প্রধানের আগেই উচিত ছিল লন্ডন বৈঠকের পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, কথাবার্তা বলা, রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেওয়া। তিনি আজকে যে নির্দেশনা দিয়েছেন আমি মনে করি তার উচিত হবে খুবই দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে তার এই সদিচ্ছাটা পরিষ্কার করে ব্যক্ত করা। কারণ নৈরাজ্যের একটা বড় কারণ হচ্ছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোটা অবিশ্বাস, সন্দেহ, একটা দ্বিধা দোলাচলের সম্পর্ক। রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না, কারণ আমরা তো সর্বাত্মকভাবে সরকারকে আমরা সমালোচনা করছি, কিন্তু যাতে সরকার রাইট ট্র্যাকে থাকে, তারা যেন পথ না হারায়। তাদের প্রধান যে ম্যান্ডেট বিচার সংস্কারের পরে হচ্ছে জাতীয় নির্বাচন, সে পথে তারা যেন অবিচল থাকতে পারেন, তার লক্ষ্যে হচ্ছে আলোচনা। সেদিক থেকে এটা একটা খুব জরুরি কাজ হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে মানুষের মধ্যে একটা আশাবাদের জায়গাটাকে তৈরি করা। আরেকটা যেটা আপনি উল্লেখ করছিলেন, আচ্ছা আবার আসবো আপনার কাছে, আমি একটু সাহেদ আব্দুল্লাহর কাছে আসছি। সাহেদ আব্দুল্লাহ, আমি যে প্রশ্নটা অবতারণা করেছিলাম আপনাকে, যে নির্বাচন করে তো নির্বাচন কমিশন, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই প্রস্তুতি সম্পন্ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের বিষয়টা দেখতে পারে, আইন শৃঙ্খলা পুলিশ, কিন্তু সার্বিক নির্বাচন তো কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন, তাদের প্রস্তুতির বিষয়টা কতখানি, তা উনি নির্দেশনা কেন এদিকে দিচ্ছেন? আর যে আরেকটা বললাম যে আমাদের দেশে দুটা ধরনের বুথ থাকে, নারী পুরুষ, এইবার তৃতীয় আর একটা বুথের কথা শোনা যাচ্ছে, প্রেসিং থেকে বলা হচ্ছে। আপনি সার্বিক বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ মোস্তফা ভাই, ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক। যে টপিকটা আপনি তুলেছেন এই জায়গাতে যদি কথা বলতে হয়, আমি বলবো বর্তমান বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে, যা যাদের করার কথা তারা তা করে না, যা যাদের করার কথা না তারা সেটা করার চেষ্টা করে। সো এই এলোমেলো অবস্থা, এটা মোটেই নতুন কোনো অবস্থা না, বরং এইটাই বোধহয় নিউ নর্মাল হয়ে গেছে। তো যাই হোক, এই ঘোষণাটা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসতো সেটা আরেকটু দেখতে সুন্দর লাগতো। তার কারণ নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার এখতিয়ার হিউজ লেভেলের একটা এখতিয়ার আছে, অর্থাৎ ইলেকশন সংক্রান্ত যে ঘোষণা বা যা কিছু, আমার কাছে মনে হয় সেটা প্রধান উপদেষ্টার কাছ থেকেই আসা উচিত এবং প্রধান উপদেষ্টার পরে যারা এটা কনভে করবে অবশ্যই সেটা ইলেকশন কমিশনারই করা উচিত, তা নাহলে একটা বাজে প্রেসিডেন্স হিসেবে থাকবে। তার কারণ হলো অনেকগুলো বছর পরে বাংলাদেশে মানুষ আশা করছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। তো সেই ইলেকশন নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব কার? অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার কারণ একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যদি হয় সেটাই মূলত এটা প্রুভ করবে শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা যেটা ছিল, ওই ব্যর্থতাকে সফলতায় টার্ন করায় নিয়ে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আজকের এই যে প্রেস ব্রিফিংটা আমি যতদূর বুঝলাম, যতটা না ইলেকশনের প্রসিডিউরাল দিকে ছিল তার চেয়ে বেশি আইন শৃঙ্খলার যে ইস্যুটা, সেই ব্যাপারটা অ্যাড্রেস করার জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ইস্যুটা অবতারণা করা হলো কি না, আমার কাছে মনে হয় এটা একটু ভেবে দেখার দরকার আছে। কারণ দেখবেন ওই যে 19,000 যে বিজেপির কথা যদি বলি, পুলিশের কথা যদি বলি, আনসারের কথা যদি বলি, মানে তাদের ট্রেনিংটা শেষ করতে হবে, মানে এই পার্সপেক্টিভটাকে মাথায় রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আসলো কিনা, আমার মনে হয় যে সেটা মনে হয় একটু চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে এটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসলেই ভালো হতো। যেমন লন্ডন বৈঠকের পরে আমি মিন করছি যেটা, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের পরেই বোঝা যাচ্ছিল হয়তো বা ইলেকশনটা মিড ফেব্রুয়ারি নাগাদ হতে পারে। তো আসার পরে প্রথম দিকে কোনো আওয়াজ নাই, তারপরে হঠাৎ করে দেখা গেল প্রধান উপদেষ্টা এবং চিফ ইলেকশন কমিশনার একদম 1-to-1 একটা মিটিং করলেন। তবে সেই মিটিংয়ের পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু এক্সপেকটেশন ছিল যে তারা কি আলোচনা করলো সেটা সামনে আসার কথা, কিন্তু তারা কিন্তু সেই আলোচনাটা কখনোই সামনে আসে নাই। যদিও ইলেকশন কমিশনের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন আনঅফিসিয়ালি জানানো হচ্ছে তারা ডিসেম্বরের ভেতরে প্রস্তুতি সম্পন্ন করবে, তারা জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন মহল থেকে এলোমেলো কথাবার্তা আছে, কিন্তু তারা কিন্তু তাদের কাজটা খুবই ফোকাসড ছিল ইলেকশন কমিশন। সো আজকের যে ব্রিফটা করা হলো, আনটিল অর আনলেস ইলেকশন কমিশন থেকে অফিসিয়াল ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত আমি এইটাকে কনক্রিট কোনো ঘোষণা হিসেবে মেনে নিতে চাই না। তার কারণ কি, যাদের যে কাজটা করার কথা তারা সেটা করলে ভালো হয়। ইলেকশন কবে নাগাদ হবে এই অফিসিয়াল ঘোষণা আমার কাছে মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসা উচিত, অথবা
তার মাধ্যমে মানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসা উচিত, তাহলে আমরা বলতে পারি যে একটা সুস্পষ্ট ডিসিশনের দিকে যাচ্ছে। সাইফুল ভাই, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যেন পিআরও নিয়ে আনুপাতিক যে আসন ওইটা নিয়ে কথা হচ্ছে এবং জামাত এটার পক্ষে আছে। তো সেই বিষয়টা নিয়ে কয়েকটা দল এটার পক্ষে আছে, যারা বলছে এটা দরকার, এটা প্রপার গণতন্ত্রের জন্য দরকার। আবার কেউ কেউ বলছে এটা হলে আপনার দলীয় প্রধান আরও বেশি ক্ষমতায়িত হবে, এবং কেউ কেউ এটাও বলছে যে যদি আনুপাতিক ভোটের আনুপাতিক হিসাবে যদি আপনি সিট বন্টন করেন, সেখানে বাংলাদেশে পতিত আওয়ামী লীগের কিন্তু বেশ কিছু ভোট আছে, 20-25 ভাগ, তাদেরও একটা পুনরুত্থানের সুযোগ থাকবে। তো সব মিলে আপনার দলের ভূমিকাটা কি, স্ট্যান্ডটা কি? আপনাকে ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমরা ইতিমধ্যে ঐক্যমত কমিশনে এটা নিয়ে বেশ নানা দফায় এখানে আলোচনা হয়েছে। আমি নিজেও কয়েক দফা এটা নিয়ে বক্তব্য রেখেছি ঐক্যমত কমিশনের সভাগুলোতে। প্রথমত আমরা এই দাবিটা করে আসছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে অনেক আগে থেকে, প্রায় 15 বছর আগে থেকে আমরা বলেছি এই জায়গা থেকে যে এটা একটা পর্যায়ক্রমে, কারণ তখন এটা ছিল যে নির্বাচনটা যেভাবে পুরোপুরি একটা ব্যবসা এটাকে পর্যবেসিত হয়েছে এবং আইন প্রণেতারা যেভাবে এটা একটা লাভজনক, এটা তো আইন প্রণেতা, তারা স্টেটে তারা ল মেকার, কিন্তু তারা যেভাবে ব্যবসা বাণিজ্য নানা ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়েছেন, আমরা 15 বছর আগে থেকে পার্টি দীর্ঘ আলাপ আলোচনা করি। পৃথিবীর বহু দেশের এক্সপিরিয়েন্স আমাদের সামনে ছিল যে বাংলাদেশকে পর্যায়ক্রমে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা তারপর নির্বাচনের জায়গায় যেতে পারি কিনা, এটা পার্টির ভাবনা চিন্তা প্রস্তাবনা দিয়েছি। একই সাথে এটা এবার আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সেটা হলো যে কিন্তু একই সাথে আমাদের যে সমাজ, আমাদের যে ভোটাররা, আমাদের যে মানুষ, রাজনৈতিক দিক থেকে অথবা মনস্তাত্ত্বিক দিক থেকে এখনও মানুষ কিন্তু বলতে পারেন এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের জন্য মানুষের প্রস্তুতি নেই। রাজনৈতিক দিক থেকে নেই, মনস্তাত্ত্বিক দিক থেকে নেই। মানুষ নির্দিষ্ট অঞ্চল দেখে, মানুষ তার প্রতিনিধি তার এমপি সাহেবকে সামনাসামনি দেখে, কথা বলে, আলোচনা করে, তারপরে অ্যাটলিস্ট 5 বছর পর পর তাকে দেখতে চায়, আগে পরে তার সুখ দুঃখ আপদ বিপদের দিনে এমপি সাহেবকে তিনি দেখেন। আমাদের এই অঞ্চলে বা পৃথিবীর একটা বিশাল অংশ জুড়ে মানুষ এতে অভ্যস্ত। তো এটা হলো একটা জায়গাটা। তো সুতরাং সেই জায়গাটা আমরা এবার যেটা বলেছি, কিন্তু আবার প্রচলিত যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় এখানে ধরুন 2, 3, 4 দলের বাইরে এখানে প্রচলিত নির্বাচন, যেখানে টাকার খেলা, যেখানে পুরো 25 লাখ টাকা খরচ করার কথা, কোনো প্রার্থী হয়তো 25 কোটি টাকা খরচ করবেন এবং তারা এটাকে একটা রিটার্ন নিয়ে আসবেন 5 বছর হয়তো কয়েক গুণ। আর ভাগ্যিস তারা যদি সরকারি দলের হন, তখন তো ভাগ্য হয়তো মানে আরও খুলে যাবে, মানে আরও খুলে যাবে। তো এইসবগুলো বিবেচনা করে যেখান থেকে সত্যি সত্যি মানুষ যেসব জনপ্রতিনিধি তার ল মেকার হিসেবে দেখতে চায়, পার্লামেন্টে দেখতে চায়, তাই না, সে জায়গাটা মানুষ বঞ্চিত হয়। তো আমরা এবার যেটা বলেছি, তাহলে এবার কী করণীয়, যেহেতু আমরা আপার হাউজের ব্যাপারে একটা মতামত হয়েছে যে জাতীয় সংসদের পাশাপাশি একটা উচ্চতর কক্ষ, যেটাকে একটু আলোচনা এসছে, যেটাকে জাতীয় পরিষদ বলা যায় কিনা, এরকম একটা প্রস্তাবনা আলোচনা করছি। আপার হাউজে যদি আমরা দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে ধরুন মানে অনেকগুলো দলেরই তাহলে সেখানে প্রতিনিধিত্ব পাওয়ার একটা সুযোগ সেটা তৈরি হয়। আপার হাউজ অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হতে পারে, অনেক বেশি গুণী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসতে পারেন। কোন বিবেচনায়? কারণ নামগুলো আগেই দলগুলো দিয়ে দেবে আপার হাউজে কারা যাবেন। তার মানে আমরা মনে করছি যে এখনই গোটা নির্বাচনটা এখনই সংখ্যানুপাতিক পদ্ধতিতে পেয়ারে যাবার মতো বাস্তবতা রাজনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক দিক থেকে এখনো পর্যন্ত সে জায়গাটা তৈরি হয়নি। এটাকে পর্যায়ক্রমে যাওয়া দরকার। কিন্তু আপনি যে আপার কক্ষের কথা বললেন, আপার কক্ষের পাওয়ারটা কতখানি হবে? এমন ওইটা একটা ক্লাবে না পরিণত হয়? না, রাইট। আমরা এখন সেখানে যেমন কিছু দল তারা যদি ধরুন নিম্নকক্ষের সিটের অনুপাতে যদি আপার কক্ষ হয়, তাহলে আপার কক্ষ কার্যত কিন্তু প্রয়োজন নেই। মানে যেমনটি ধরুন সংরক্ষিত নারী আসনে যেভাবে আপনার দলগুলোর প্রাপ্ত সিটের অনুপাতে যেভাবে 50টা নারী আসনের সিট যেভাবে বন্টনটা হয়, যে জন্য এবার কথা এসছে যে পার্লামেন্টের সিটটাকে 300 জায়গায় 400-তে উন্নীত করে 100টা নারীদের জন্য সংরক্ষণ করা, যেখানে প্রত্যক্ষ নির্বাচন করা যায় কিনা। এই ব্যাপারটা এখনও আলোচনা করে আমরা ফয়সালা করতে পারিনি। এটা একটা মানে এরপরে এটা আলোচনা হবে। তো আমরা এবার যেটা বলেছি যে
সর্বোচ্চ যেটা করা যেতে পারে যে উচ্চ কক্ষের দিক থেকে, কারণ প্রত্যক্ষ নির্বাচনে আপনি নিম্ন কক্ষের প্রতিনিধিত্ব হলো, কিন্তু উচ্চ কক্ষে যদি আমরা এটা করতে পারি তাহলে গুরুত্বপূর্ণ হয় কি প্রতিটা ভোট তাহলে কাউন্টেড হয়। এখন ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যদি নির্বাচনে ধরুন যদি 15 লক্ষে আমরা যদি ভোট পাই, এমন হতে পারে কোনো একটা সিটি হয়তো আমরা জয়লাভ করার মতন হয়তো আমরা ভোট পেলাম না, কিন্তু সারা দেশে আমার প্রাপ্ত ভোট যদি দাঁড়ায় তাহলে দেখা যাবে যে আমার কিন্তু 4-5টা কিন্তু আপার হাউজে তাহলে পার্টির কিন্তু বা আমাদের কোদাল মার্কার কিন্তু প্রার্থী কিন্তু আসতে পারে। এরকম আরও বেশ কিছু দলের জন্য এটা কিন্তু সত্য। অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়, অনেক বেশি গণতান্ত্রিক হয়, প্রত্যেকটা ভোট তখন কিন্তু কাউন্টেড হয়। হ্যাঁ, কেন আপনি দেখবেন যে আপনি একটা ভোটের ব্যবধানও বাটার জন্য হেরে যান, তার ভোট কিন্তু পার্লামেন্টে বা কোনো আইন প্রণয়নী সংস্থায় কিন্তু উপযুক্ত রিপ্রেজেন্টেশনটা কিন্তু ঘটে না। ফলে এর একটা পলিটিক্যাল দিক আছে, ইথিক্যাল মোরাল দিকের জায়গাটা আছে। আমি মনে করি বাংলাদেশটা এখনই পারবো না। আর আপনি যে আশঙ্কাটা বললেন আওয়ামী লীগের ব্যাপারে, তো সরকার আমি দেখছি একটা নানা ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। প্রথম দিকে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো তৎপরতা নেই, তারপর এক ধরনের মব ক্রিয়েট করে কেউ কেউ দাবি করলো তারা নিজেরা, এবং মনে হলো এটা মানে অনেকখানি ম্যানুফ্যাকচার্ড যেটা মনে হলো, এবং সেটা করে এসে তারপরে করলো, কার্যক্রম নিষিদ্ধ হলো। আবার দেখলাম কদিন আগে প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের ব্যাপারটা, তিনি বিশেষ করে লন্ডনে তিনি ওখানে একটা গণমাধ্যম ইন্টারভিউ দেওয়ার পরে এখানে ফিরে এসে বললেন ইলেকশন কমিশন আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে বাইরে তো প্রশ্ন এসছে যে আগামী ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। এখন নির্দিষ্ট অপরাধের জন্য ব্যক্তির বিচার করেন, এমনকি দলেরও আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায়, দলেরও তো বিচারের বিধান কথাটা আমরা বলেছি, ইতিমধ্যে আইসিটি ট্রাইব্যুনালের কথাটা এসছে, কিন্তু তার ভোটারেরা, তার যারা অন্য যারা মানুষরা আছেন, সেটার সংখ্যা 1 কোটি হোক, 1.5 কোটি হোক, 2 কোটি, যেটাই হোক না কেন, আপনি যেটা বললেন তাদের যদি 15-20% যদি ভোট থাকে, এই ভোটগুলো কি তারা কি ভোট দেবে না, নাকি তারা অন্য মার্কায় ভোট দেবে? অথবা তারা যদি একটা বিশেষ মার্কা বা দলের সমর্থক, তারা যদি ডাইহার্ড সমর্থক হয়ে থাকে, তাহলে তাদের জন্য ইনক্লুসিভ সমাজে অংশগ্রহণের জায়গাটা কোথায়? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এখনই যদি আপনি আবার যেটা দাঁড়ালো, যদি এখন আপনি পিআরএ পদ্ধতিতে যান, তাহলে দেখা যাবে যে তারাই প্রধান অপোজিশন হিসেবেও বেরিয়ে আসতে পারে। এটাও একটা বাস্তব বিবেচনা অনেকের মধ্যে আছে। ফলে বিষয়টা এত সহজ না, ফলে অনেকগুলো বিচার বিবেচনা করে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা আপাতত মনে করছি যে এখন উচ্চ কক্ষে যদি আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি, তাহলে এটা একটা অভিজ্ঞতা দেখা যেতে পারে, এর পজিটিভ জায়গা, নেগেটিভ জায়গা, এর উইকনেস বা এর ভালো জায়গাটা কি আছে। এই অভিজ্ঞতা থেকে পর্যায়ক্রমে আমরা হয়তো লোকাল ইলেকশনও এটা চিন্তা করতে পারি, পরবর্তী পর্যায়ে পার্লামেন্টও হয়তো পর্যায়ক্রমে বিবেচনা হতে পারে। আর এক যাত্রায় সবটা অর্জন করব, এটা আমি সঠিক না। আর যারা মনে করছেন যে পিআর না হলে তারা নির্বাচনই করবেন না বা নির্বাচনটা এটা গ্রহণযোগ্য হবে না, এটা একেবারে একটা এক্সট্রিম বক্তব্য, এবং এটা কোনো বিবেচনাসম্মত কোনো বক্তব্য না। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড। এটাকে খুব সিরিয়াসলি নেবার কিছু নাই আমি মনে করি। সাইদ আব্দুল্লাহ, জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে, এবং জুলাই সনদ দিয়ে বিএনপির স্ট্যান্ডটা ঠিক ক্লিয়ার না। সালাউদ্দিন আহমেদ বলেছে যে এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকতে পারে, কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করার খুব বেশি সুযোগ নেই। এবং এই বিষয়টা নিয়ে সদ্য যে নতুন যে দল, এই দল এনসিপির নেতারা অবশ্য একটু ক্ষুব্ধ হয়েছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি কেন এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না? দেখেন, আমরা কনক্লুসিভ কোনো রিমার্কে আমার মনে হয় যে এই মুহূর্তে না যাই, কারণ ঐকমত্য কমিশনে যেটা হয় অনেক আলাপ আলোচনা চলতে থাকে, কন্টিনিউশন চলতে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কোনো না কোনো একটা সেটেলমেন্টে চলে আসে। লেটস সে আজকে থেকে যদি কেউ 2 মাস আগে বলতো যে প্রাইম মিনিস্টারের পদের মেয়াদ, এইটার লিমিটেশনের কোনো দল একমত হচ্ছে কি হচ্ছে না, নানা ধরনের ব্যাখ্যা চলে আসতে পারত। কিন্তু অ্যাজ অফ নাও আমরা যখন এই জায়গায় বসে কথা বলছি, আমরা কিন্তু একটা ব্যাপারে মোটামুটি জানি যে প্রাইম মিনিস্টার পদের লিমিটেশনের ব্যাপারে দলগুলো মোটামুটি একমত হয়ে গেছে। ঐকমত্য কমিশনের জায়গাটা আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা একটা আর্ট অফ কম্প্রোমাইজের দিকে আগাবে। অনেক কিছুতেই অনেক দাবি দেওয়া থাকবে, শুরুতে অনেক জায়গায় মনে হইতে পারে যে না এইটা হলে ওইটা হবে না, ওইটা হলে এইটা হবে না। আবার যদি দেখা যায় উপযুক্ত একটা পরিবেশ তৈরি হয়েছে এবং প্রত্যেকের ভেতর একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে ফর বেটার গুড,
তখন কিন্তু এমন হতে পারে যে অনেক কিছুতে এই ধরনের আলাপ আলোচনা চলে আসতে পারে এবং অনেক দল অনেক কিছুতে সম্মত হতেও পারে। সংবিধানের যে আলাপটা করছেন এই আলাপটা একটু ট্রিকি। আমার কাছে মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের ইস্যুটা কোনো না কোনো ক্যাপাসিটিতে সংবিধানে আলটিমেটলি আনতেই হবে। এবং তার একটা ফ্যাকচুয়াল ব্যাপার আমি বলার চেষ্টা করি। ধরেন এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, সেই সরকারটা গঠিত হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 106-এর একটা রেফারেন্সিয়াল পয়েন্ট থেকে, রাইট? তার মানে এই সরকারের যে বৈধতার যে জায়গাটা অবশ্যই পরবর্তীতে কিন্তু এইটা যখন সংসদ গঠিত হবে সেই সংসদে তুলে কিন্তু এইটার বৈধতাটা নিশ্চিত করে নিতে হবে। এবং যখন এটা করে নিতে হবে তখন একটা জিনিস চিন্তা করেন, এই যে এতগুলো দিন শেখ হাসিনা পলায়ন করে চলে গেল এবং তারপরে ইলেকশনের পরে যখন একটা সংসদ গঠিত হবে, তাহলে এই যে একটা রেফারেন্সের ওপর দিয়ে যে একটা সরকার গেল এটার বৈধতাটার যখন প্রশ্নটা আসবে তখন এইটাকে কিন্তু সংসদে যখন তোলা হবে এইটার কোনো না কোনো ক্যাপাসিটিতে যে আসবে এর প্রমাণটা হলো এটা আপনার একটা ব্যাখ্যা দিতে হবে না যে এই টাইমটাতে তাহলে কি হয়েছিল। তখন দেখবেন সংবিধানের কোনো না কোনো ক্যাপাসিটিতে আলোচনাটা এইভাবে আসতে পারে যে ওই যে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলো এবং পতন ঘটার পরে এক্সিস্টিং সিস্টেমে সরকার গঠন করার কোনো উপায় ছিল না এবং এই জন্য এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে রাষ্ট্রপতির অনুরোধ ক্রমে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজরা মিলে তারা এই ডিসিশনটা ফর্মুলেট করলো এবং ওইটা যে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বেস্ট এভার ডিসিশন ছিল, ওইটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই ব্যাপারটা তো তাহলে আলটিমেটলি বৈধতার জন্য নিয়ে আসতে হবে। যেমন জিয়াউর রহমান পরবর্তী সময়ে উনার কিন্তু এই যে কোন কারণে উনার ক্ষমতাকে আরোহণ করতে হয়েছিল সেটার কিন্তু ব্যাখ্যাটা ছিল, এর সাথে টাইমে ওই ব্যাখ্যাটা তৈরি করতে হয়েছিল। কাজেই আমি যেটা মনে করি কোনো না কোনো ক্যাপাসিটিতে এইটা সংবিধানের ভেতরে থাকবেই। দেখেন এই বৈধতার ক্ষেত্রে তো বটেই, আবার অনেক জায়গায় তফসিলের যে আলোচনাটা থাকে, যেমন লাস্টে এই যে শেখ হাসিনা সরকার পতনের পর লাস্টের দিন তফসিল নিয়ে তো একটা ডিসিশনে আমরা চলে আসতে পেরেছি। তফসিলগুলোর ভেতরেও কিন্তু কোনো না কোনো ক্যাপাসিটিতে যদি গণ অভ্যুত্থানের ব্যাপারটা যদি থাকে, ঐক্যমতের জায়গাগুলা, কমিটমেন্টের জায়গাগুলা, আমার কাছে মনে হয় না এইটা বড় কোনো ধরনের আপত্তির জায়গাটা কেউ তুলবে শেষ মুহূর্তে, অথবা এইটা থাকার জন্য কারো আপত্তি আসলে বড় লেভেলে থাকলে কি লাভ বা ক্ষতি আমি বুঝি না, কিন্তু এই ব্যাপারটার রিফ্লেকশনটা থাকা দরকার। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি মুখে মুখে লেটসে এখন কোনো দল যদি মুখে মুখে বলে ঠিক আছে আমরা সব মেনে নিলাম, ইলেকশনের পরে গিয়ে সংসদ যখন গঠিত হইলো কারো যদি মেজরিটি থাকে তারা যদি বলে যে এইগুলো আমরা মানি না এখন, কিন্তু এইটা তো একটা লিখিত দলিল হিসেবে আমি থাকবে। বলছি তখন কিন্তু তারা তো ইলেক্টেড মেম্বার, তার মানে কি মানুষের কনফিডেন্স নিয়ে তারা সংসদে যাচ্ছে, তখন কি আর অন্য কেউ বলতে পারবে এই যে কেন করলেন না? কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের এক্সট্রিম কেস মানে প্রবাবল ইলেক্টেড যারা হইতে পারে তারাও দেখাচ্ছে না, এই জন্য ধৈর্য সহকারে কিন্তু আলোচনাগুলোও চলছে। তাহলে বলতেই পারতো, একদিনে বলতে পারতো না যে আমরা সব মেনে নিলাম, ঠিক আছে ইলেকশন হয়ে যাক। কিন্তু তারা যে প্রত্যেকটা ইস্যু ধরে 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 আলোচনা করছে এর মানেটা হইল 90 পরবর্তী সময়ে ওই যে 3 দলের রূপরেখা বিভিন্ন কিছু অনেক কিছুই হয়েছিল, কিন্তু পরবর্তীতে অনেকগুলাতে শর্টকামিংস দেখা গেছে। জেনুইন ইন্টেনশন আছে জন্যই কি করতে চায় একদম জেনুইনলি ধরে 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 আলোচনা চলছে। আমি আমার ব্যক্তিগত অনুমান যদি করি, যদি দেখা যায় যে সবার ভেতরে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সবাই একটা ফ্রি ফেয়ার এবং ভালো ইলেকশনের জন্যই চেষ্টাটা করছে, কারো কোনো অন্য কোনো খাসলত নাই, অন্য কোনো মতলব নাই, তখন দেখা যায় অনেক জায়গায় একটা কম্প্রোমাইজের জায়গাটা চলে আসবে। তখন দেখা যাবে প্রত্যেকের জায়গা থেকে কিছু কিছু ছাড় দিতেও পারে এবং আলটিমেটলি আমার কনক্লুসিভ রিমার্ক যেটা কোনো না কোনো ক্যাপাসিটিতে এই গণ অভ্যুত্থানের ব্যাপারটা সংবিধানের ভেতরে কোনো না কোনো ক্যাপাসিটিতে চলে আসতেই হবে এবং সেটা আসলে খারাপ কোনো কিছু হয় না। এবং আমি নিজেও বিশ্বাস করি এত মানুষের যে প্রাণ গেল একটা তো গৌরবোজ্জ্বল অধ্যায়, কিন্তু সেই গৌরবোজ্জ্বল অধ্যায়টা কমিটমেন্টের জায়গা থেকেও যদি আসে, জাতি হিসেবে আমাদের যারা কিছু আন্দোলন commitment-এর করেছিল জায়গাটা। তাদেরও তো একটা সেফগার্ডের দরকার আছে। এই ব্যাপারটা সেফগার্ডের যদি কথা বলেন শুধুমাত্র একটা জায়গায় থাকলেই ভবিষ্যতে সেফগার্ড পাবে এই গ্যারান্টি আসলে কেউ কোনো কিছু বলতে পারে না। এটা তখনই হইতে পারে যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচার ব্যবস্থাটা ঠিক মতো চলতে থাকে। আপনি বিচার করবেন না ঠিক মতো, আপনি পুনর্বাসন করবেন, আপনি নানা জায়গায় ঘাপলা রেখে দিবেন এবং আপনি যদি মনে করেন কাগজে কলমে শুধু কোনো কিছু রাখলেই ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যা হবে না, এই ব্যাপারটা পুরো অলিক চিন্তা। ওইটাকে যদি ডিল করতে হয়, আপনার যে স্ট্র্যাটেজি নিয়ে ডিল করার কথা ছিল এখন পর্যন্ত করা হয় নাই। লেটস সে বিবিসি বাংলার রিপোর্টটা যখন পাবলিশ করা হইল,
মানে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে টার্গেট করে সে যে একটা ঘৃণিত খুনি এবং সে যে ম্যাসাকার চালাচ্ছিল, এই ব্যাপারটা তো এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাপার। এইটা হওয়ার পরে এই গভর্নমেন্টের হাতে অফুরন্ত সুযোগ আছে তাকে ওয়ার্ল্ড ওয়াইড কোণঠাসা করে ফেলার। কিন্তু আমার কেন যেন মনে হয় এই সরকার এটা করতে বাধ্য, মানে খুব একটা পজিটিভলি অ্যাপ্রোচ নিতে পারবে বলে আমি এখন পর্যন্ত মনে করি না। এই জন্য আমি বলি সেফগার্ডের ইস্যুটা শুধু কাগজ কলমে লেখাটাই জরুরি না, ব্যাপারটা হলো প্রকৃতপক্ষে আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে থাকেন আলটিমেট একটা সেফগার্ড চলেই আসবে। কারণ আপনি রাজনীতিটাকেই ওইভাবে ডেভেলপ করবেন, কিন্তু আপনি যদি সেটা না করে শুধুমাত্র গোজামিল দিয়ে কোনো কিছু করে মনে করেন সেফগার্ড থাকবে, পৃথিবীতে এইটাই যদি হয়তো অনেক সুন্দর 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 সংবিধান আছে, সেই দেশগুলোতেও নানা ধরনের অপকর্ম হয়, কারণ কাগজ কলম দিয়ে আপনি প্র্যাকটিক্যাল লাইফটাকে সবসময় ডিল করতে পারবেন না। ধন্যবাদ সাইফুল্লাহ। আপনারা তো ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন, অনেক বিষয়ে একমত হচ্ছেন, অনেক বিষয়ে নানা রকম বিতর্ক হচ্ছে। এইটা বলা হচ্ছে জুলাই মাসের মধ্যে এইটা আপনারা একটা কনক্লুশনে চলে আসবেন। তো শেষ পর্যন্ত আপনারা কি মনে করেন যে আপনারা সব দল মিলে একটা জায়গায় পৌঁছতে পারবেন যেটা মানে দেশের জন্য ভালো হবে? যে আমি আশাবাদী এই অর্থে যে আমরা শুরুতেই ঐক্যমত কমিশনের এই বৈঠক শুরু হওয়ার আগেও বিভিন্ন দলের, এমনকি ধরুন আমারও বিভিন্ন দলের অ্যাটিচিউড সম্পর্কে আমার যে পরিমাণ ক্রিটিক্যাল অবস্থান ছিল, কিন্তু ঐক্যমত কমিশনের আলোচনার পরে আগামীকালকে সম্ভবত আমরা 11তম দিনে আমরা আলোচনায় বসবো আগামীকাল। কিন্তু আমি দেখছি যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা আন্তরিক চেষ্টা আছে, তো একটা কাছাকাছি আসার জন্য, একটা বোঝাপড়া তৈরি করার জন্য, একটা ঐক্যের জায়গাটা কিভাবে তৈরি করা যায়, ন্যূনতম ভিত্তি কিভাবে আসা যায়, এবং প্রত্যেকেরই কিছুটা বলতে পারেন যে আলোচনা করে অবস্থান পরিবর্তন করা বলি, ছাড় দেওয়া বলি, এরকম একটা কিন্তু টেন্ডেন্সিটা আছে ওখানে। কেবলমাত্র দলগুলোর অবস্থান ব্যক্ত করার জন্যই আলোচনাটা হচ্ছে না, আলাপ আলোচনা ওটা তো এক ধরনের মিনি পার্লামেন্টের মতন, যেটা আবার প্লাস বিটিভি আবার লাইভ করছে, তো সেখানে তো মানুষজন দেখছেন, এবং সেখানে আলাপ আলোচনা করে চেষ্টা হচ্ছে একটা রিজনেবলি র্যাশনালি যদি কোনো জায়গা থেকে কোনো আর্গুমেন্ট আসে, বক্তব্য আসে, সেটাকে বিবেচনার মধ্যে নেওয়ার জন্য। আমি সেদিক থেকে আশাবাদী এই অর্থে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ হার্ডেল, 70 অনুচ্ছেদের মতন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একজন ব্যক্তির সর্বোচ্চ তার লাইফ টাইমে তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম অনেকগুলো বিষয়ের মধ্যে আমাদের মধ্যে ঐক্যমতের জায়গাটা এসছে। বাকি কিছু প্রশ্ন আছে, আলাপ আলোচনা করে আমার মনে হয় যে আরও কিছু ব্যাপারে হয়তো আমরা এক জায়গায় আসতে পারবো। কিছু বিষয় আছে যেগুলো আমরা তো একমত হতে পারবো না, এবং সেখানে জবরদস্তি কোনো প্রশ্ন নেই, সেখানে চাপ প্রয়োগের কোনো বিষয় নেই, কারণ রাজনৈতিক দলগুলোর তার ইডিওলজি, তার পলিটিক্স, তার বেড়ে ওঠা, তার জন্ম, তার বিকাশ এবং তার নানা ধরনের, এমনকি তার সাংস্কৃতিক বোধ, তার দলের মধ্যকার অনেকগুলো বিষয় আছে। রাতারাতি চাইলে তো আপনি এরকম একটা বৈচিত্র্যপূর্ণ দেশে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পারবো না। তাহলে ভিত্তিটা কী হবে? ভিত্তিটা আমি মনে করি ইতিমধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি নাম উল্লেখ করছি না, একজন যিনি সরকারের কাছের যারা মাঝে মধ্যে ওখানে আসেন তিনি উল্লেখ করেছেন, আমাকে বলেছেন খাবার টেবিলে যে আপনারা এতখানি আসতে পারবেন, সেটা কিন্তু আমরা কিন্তু সরকারের কাছে, মানে ঐক্যমত কমিশনের সদস্য, না ঐক্যমত কমিশনের না, মানে সরকারের সঙ্গে যারা কাজ করছেন এরকম একজন, নামটা নাইবা বললাম, তো বললেন যে আপনারা এখন আসতে পারবেন, আমরা কিন্তু এতখানি কিন্তু ভাবিনি। তার মানে কি সত্যি সত্যি দলগুলোর একটা চেষ্টা আছে, একটা উদ্যোগ আছে, আর কিছু প্রশ্ন আছে যেগুলো আমি খুব শর্ট রানে যেগুলো আমি রিজলভ করতে পারবো না, তো সেগুলো তাহলে কী হবে? তাহলে যেটুকু একমত হতে পারি সেটা হবে ভিত্তি। এবং যেটা আমি মনে করি সরকার প্রধান তিনি সঠিকভাবে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেখানে ন্যূনতম একমত হবে সেটাই হবে জুলাই সনদ বলি অথবা জাতীয় সমঝোতা সনদ বলি তার ভিত্তিটা। আমার মনে হয় যে আমরা যেভাবে আলোচনা চলছে জুলাই মাসের মধ্যে আমরা একটা বোঝাপড়ার জায়গাটা আসতে পারবো বলে আমি আজকে 9 জুলাই আজকেও আমি এটা বিশ্বাস রাখতে চাই। বাকি প্রশ্ন কি হবে? বাকি প্রশ্নগুলো দলের ম্যানিফেস্টো থাকবে, একটা ওপেন এন্ডেড একটা ডিসকাশন আকারে থাকবে, পলিটিক্যাল এরিনায় থাকবে, নেক্সট পার্লামেন্টে আলোচনা হবে, বা বিভিন্ন জনপরিসর রাজনৈতিক ক্ষেত্রে এগুলো আলাপ আলোচনা হবে এগুলোর জন্য। তো কিন্তু একটা এখানে উদ্বেগের জায়গা আছে, যারা বলবার চেষ্টা করছেন যে সংস্কার সম্পন্ন না হলে কোনো নির্বাচন নয়। তো সংস্কার প্রথমত
এই যে 166টা যে প্রশ্ন, এর মধ্যে 100টার উপরে হচ্ছে যেগুলো নিয়ে রাজনৈতিক ইতিমধ্যে একটা ঐক্যমতের জায়গাটা এসছে, যেগুলো বলতে পারেন বিচার বিভাগ সম্পর্কে, দুদক সম্পর্কে, জনপ্রশাসন সম্পর্কে, এরকম বেশ কিছু, এমনকি নির্বাচনী সংস্কারের ব্যাপারে। তো যেসব ব্যাপারে ইতিমধ্যে ঐক্যমত হয়েছে, সরকার তো উচিত ছিল ইতিমধ্যেই নির্বাহী আদেশ দিয়ে সেগুলোকে কার্যকরী করা যায়, যেটা নিয়ে বড় ধরনের কোনো বিরোধিতা নাই, তেমন কোনো বিরুদ্ধে কোনো মত নাই। কিন্তু সরকার এখনও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো উদ্যোগটা গ্রহণ করেনি। হতে পারে হয়তো সব একসাথে একটা চমক দেখানোর জন্য তারা হয়তো একসঙ্গে হয়তো করতে পারেন, আমি জানি না। তো আর এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মূলত সংবিধান সংস্কারের প্রশ্নগুলো নিয়ে, যেটা সবচেয়ে এনসিসি নিয়ে কি কোনো সমাধান? আচ্ছা, এনসিসি যেটা এসছে, এনসিসি তো এখন আর নাই। এখন যেটা এসছে সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদের নিয়োগ সংক্রান্ত কমিটি, এনসিসি পরিবর্তন করে এটাকে লো প্রোফাইলে, এবং সেখান থেকে আমরা রাষ্ট্রপতিকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে, প্লাস প্রধান বিচারপতিকেও বাদ দেওয়া হয়েছে। এই দুটো প্রতিষ্ঠানকে আমরা আলোচনার মধ্যে আমরা রাখতে চাইনি এইসব নিয়োগ সংক্রান্ত কমিটির ব্যাপারে। আবার সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষেত্রে মানে অ্যাটর্নি জেনারেল, তিনি প্রধান আইন কর্মকর্তা হলেও তাকে সরকারের সঙ্গে তাকে পলিটিক্যালি কাজ করতে হয়, তাকেও আমরা এই পদের বাইরে রেখেছি। তো বাকি প্রশ্নে এখানে আমি জানি না, এ ব্যাপারে অধিকাংশ দলই একমত। বিএনপি এখনও এখানে সম্মতি তারা দেয়নি। তো আমরা যেটা বলেছি, আমাদের দুর্ভোগ দুর্যোগের বড় কারণ কিন্তু এটা, সাংবিধানিক পদগুলোতে নির্বাহী বিভাগ, সরকারি দল সবসময় তার অনুগত ব্যক্তিদেরকে ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা দেখতে চান। যে জন্য বলতে পারেন আমাদের বিশেষ করে সাংবিধানিক আমাদের যে দুদক বলি, নির্বাচন কমিশন বলি, অথবা বিচার বিভাগ বলি, এ ধরনের বিভিন্নগুলো ক্ষেত্রে, তো সেখানে এই নিয়োগটা যদি নির্বাহী বিভাগের, এটা তো বাইরে থাকা উচিত। আমরা এটা খুব জোরালোভাবে মনে করি, এবং অধিকাংশ দলই তারা এভাবেই মনে করেন, এবং এটাই হওয়া উচিত বাংলাদেশে। এবং আমাদের যে বিদ্যমান যে দুর্যোগ গত 15 বছর, তার একটা বড় কারণ কিন্তু এটা। তার মানে সরকার, হাসিনা যে ফ্যাসিজম চালিয়েছে, হাসিনা তো বন্দুক ঘাড়ে করে সরকারটা চালায়নি, সে নিজে মানে ইলেকশনের নামে যে ফ্রড, যেটা তামাশা করেছে, এই তামাশাকে জায়েজ করেছে ইলেকশন কমিশন, এমনকি বিচার বিভাগ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং দুদক বাস্তবে অপোজিশনের জন্য দমন নিপীড়নে হাতিয়ে দাঁড়িয়েছিল। তাহলে এই বিভাগগুলোকে সত্যি সত্যি, এটা নিয়োগগুলোকে যদি আপনি নিরপেক্ষ স্বচ্ছতার সাথে করতে না পারেন, দলীয় আনুগত্যের বাইরে যদি আপনি করতে না পারেন, তাহলে ভবিষ্যতে কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের দুর্ভোগ অন্য চেহারা নিয়ে ফিরে আসতে পারে। আমি মনে করি এটাও একটা আলাপ আলোচনার ভেতরে আছে, দেখা যাক আগামী কদিন আছে, হয়তো আমরা একটা জায়গায় হয়তো আমরা আসতেও পারি। ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, সেটা হচ্ছে যে ইজিএফ সরকারের যে এই ফ্যাসিস্ট হওয়ার পেছনে তো অনেকগুলো সরকারি অর্গান কাজ করেছে, রাজনৈতিক দলগুলোরও এক ধরনেরই আছে। যেমন আমি যদি দেখি জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির মধ্যে এখন নানা রকম ইকুয়েশন চলছে। ইনুমেনন যদি 10% দায়ী থাকে, জাতীয় পার্টি 90% হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে। তাদের বিষয়ে কিন্তু সরকার এবং কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য নেই। আর আমরা যে পিআরের কথা বলছি, সেটা যদি আলটিমেটলি হয়, এই পিআর লাভবান হবে কিন্তু জাতীয় পার্টি, এবং আওয়ামী লীগের অনেকেই জাতীয় পার্টির কেই ভোট দেবে। তো এই জাতীয় পার্টিকে নিয়ে সরকার কেন নির্লিপ্ত? ধন্যবাদ, দারুণ একটা প্রসঙ্গ তুলেছেন। বিগত ইলেকশনগুলোকে কেন্দ্র করে, যখন ইলেকশনের আগে আমরা তো অনেক অ্যাক্টিভিজম করতাম, করার সময় আমি অনেকটা ফান করে বলতাম, এটা আসলে জাতীয় পার্টি না, এটা আসলে যাত্রাপালা পার্টি। যাত্রাপালা পার্টি আমি এই জন্যই বলতাম, তাদের কাজটা হলো ইলেকশনের আগে ডুগডুগি বাজানো, এবং দিন শেষে গিয়ে ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে একসাথে বসে হাসিনাকে বৈধতা দেওয়ার রাস্তাটা তৈরি করে দেওয়া। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো, বিগত এই যে ডামি ইলেকশন যেটা হলো 2024 সালের 7 জানুয়ারিতে, জাতীয় পার্টির যারা ক্যান্ডিডেট ছিল এতটাই নির্লজ্জতা তারা দেখিয়েছে, তাদের পোস্টারে তারা এটা লিখতো যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত ক্যান্ডিডেট তারা। শেখ হাসিনার ছবিও অনেক সময়, শেখ হাসিনার ছবিও থাকতো। মানে এর চেয়ে নির্লজ্জপনা আর কি হইতে পারে? এমনকি বাংলাদেশে যে গৃহপালিত বিরোধী দল, এই যে গৃহপালিত কনসেপ্ট, এটা তো জাতীয় পার্টির জন্য করা। জাতীয় পার্টি ঐতিহাসিকভাবে ইলেকশনে যাব কি যাব না, যাব কি যাব না, এই দ্বন্দ্বে থাকতে থাকতে দিন শেষে গিয়ে স্বৈরাচারের সাথে একেবারে গলায় গলায় মিলিয়ে তারা ইলেকশনটা করেছে। এবং জাতীয় পার্টির এই যে অপকর্মগুলো নিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় মানুষকে সোশ্যালি বয়কট করার যে একটা ট্রেন্ড ছিল, বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অপকর্মগুলো নিয়ে খুব একটা কিন্তু আলোচনাটা হয় নাই। জাতীয় পার্টি একটা, আমার কাছে যেটা মনে হয়, একটা অভিশপ্ত দল। অভিশপ্ত দল হলো এই জন্য, বাংলাদেশে এরশাদের যে স্বরূপটা,
একটু যদি খেয়াল করে দেখা যায় সেও তো স্বৈরাচার ছিল। যদিও শেখ হাসিনা যতদিনে ছিল বাংলাদেশে যখন মানুষ স্বৈরাচার দিবস পালন করতো বা স্বৈরাচার পতন দিবস পালন করতো, তখন আমি এবার বলতাম যে সাক্ষাৎ দানবকে বসিয়ে রেখে ছোট দানবকে পতন দিবস পালন করে, মানে শেখ হাসিনার উপরে থেকেও স্বৈরাচার ছিল না, তবে এরশাদ শেখ হাসিনার চেয়ে ছোট স্বৈরাচার ছিল। এবং স্বৈরাচারের ক্ষমতার পতনের পরেও এই এরশাদ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতার আশেপাশেই ছিল। শেখ হাসিনার কাছে তো খুব বড় রকম ভাবে সে পুরস্কৃতও হয়েছিল এবং খুব ভালো মতো ভাবেই তাকে ধারণ করা হয়েছে, স্পেশাল ইনভাইট করেছিল তাকে, ওইটা আমি বলছি। আবার দেখবেন এই এরশাদ সাহেব 2014 সালের ইলেকশন নিয়ে যে নাটকীয়তার রূপটা নিল, মানে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছিল, সুজাতা সিং আসলো এসে যে নাটকটা করলো, এই নাটকটা আমার কাছে মনে হয় অনেক জায়গায় ডকুমেন্টেড থাকা উচিত, যে বাংলাদেশের ইলেকশনটাকে কিভাবে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়। এবং সেটারও কিন্তু একটা বড় একটা অংশ ওই ইলেকশনে সুজাতা সিং এর সাথে এরশাদের যে নেগোসিয়েশন এবং যাবতীয় সবকিছু, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 2024 সালে ডামি ইলেকশন যখন হয় তার আগে অন্তত 1 মাস জিএম কাদের সাহেব উনি কিন্তু অফিসেও যাচ্ছিলেন না, হঠাৎ করে খবর আসলো 4 সাইডে জিএম কাদের সাহেব কই, তারপর হঠাৎ করে একদিন গেল এবং তারপরে ব্যাপারটা হলো ঠিক আছে জাতীয় পার্টি ইলেকশনে যাচ্ছে, মানে হাসিনারও সিল আছে এক গালে আর এক গালে হলো লাঙ্গলের সিল আছে। এবং সেই নির্লজ্জ মানুষগুলো এখন যখন দেখি মিডিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে ডেমোক্রেসির সবক দিয়ে বেড়ায়, এটা খুবই লজ্জার একটা কিন্তু ব্যাপার। ইন্টারিম তো তাদের বিষয়ে কোনো অনেক জায়গাতে ইন্টারিম অনেক ব্যবস্থা নেয় নাই, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাটার জায়গা কি, ক্ষমতায় থেকে তারা ক্ষমতার মধুটা খেয়েছে, তারা একটা রেজিমকে, আওয়ামী রেজিমকে তারা বৈধতার কাজটা করেছে, এবং তারা এমন অনেক জায়গায় জাতির সাথে প্রতারণা করেছে, তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনা বোধ নাই। দেখেন আওয়ামী লীগকে নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না, কারণ তারা মন্তব্যের অযোগ্য, কিন্তু এই যে জাতীয় পার্টি, ঠিক আছে তারা রাজনীতি করবে কি করবে না সেটা পলিটিক্যাল ডিসিশন, তারা কি করবে না করবে আমি এত কঠিন আলোচনায় এই মুহূর্তে যেতে চাই না। তারা কি একটাবারের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছে যে তারা যে এই যে প্রতারণাগুলা করেছে শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য? নাই। বরং দেখবেন হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে এই রিসেন্ট সময়ে তারা একটা রিফাইন্ড জাতীয় পার্টির নামে এই যে আসার পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটা আসলে কোন উদ্দেশ্যকে রেখে সে যে একটা প্রশ্নবোধক বসানোর জায়গাটা আছে। এবং এটার সাথে আমি রিলেট করতে চাই পিআরকে নিয়ে যদি আমরা কথাবার্তা যদি বলি, পিআর কেন আমি লোয়ার হাউসে মানে এক্সিস্টিং যে হাউসটা আছে সেই জায়গাতে আমি পিআর সমর্থন করি না। আমি কথা বলবো এক্সিস্টিং সিস্টেমটাকে নিয়ে, আপার হাউস হলে পরবর্তীতে সেটার জন্য কি হতে পারে না হতে পারে সেটা ডিফারেন্ট আলোচনা। আমি লোয়ার হাউসটাকে মানে এক্সিস্টিং হাউসটাকে মাথায় রেখে যদি বলি, লেটস সে আওয়ামী লীগের এখনো 20% যদি ভোট থাকে, এই ভোটটা আওয়ামী লীগকে তারা ভোট দিতে পারলো না, তারা লগি লীগ, অমুক লীগ, তমক লীগ, ইনফ্যাক্ট XYZ যে কোনো একটা দল, জাতীয় পার্টি একটা দল, তারা তাদের যত অবৈধ ইনকাম নিয়ে বাইরে গেছে সেই অবৈধ ইনকামটাকে এই জায়গায় নিয়ে আসবে, এবং তারা জানলো যে এই ব্যালটটা তাদের। এই 20% মানুষ যদি ভোট দেয়, এই পিআর নিয়ে যারা চিল্লায় তারা এটা জানে না যে বিরোধী দল তখন হয়ে যাবে এই রিফাইন্ড আওয়ামী লীগের অংশ, রিফাইন্ড জাতীয় পার্টির একটা অংশ। সো এইগুলাকে মাথায় রেখেই জাতীয় পার্টি আবার এইভাবে নিজেদেরকে রিফাইন্ড করছে কিনা এই জায়গাতেও কিন্তু প্রশ্ন তোলার জায়গাটা আছে। আচ্ছা ধন্যবাদ। 1 মিনিটে যদি বলতেন যে এই যে ফেব্রুয়ারির একটা বিষয়, নির্বাচনের বিষয়, আপনি কি মোটামুটি কনফিডেন্ট যে নির্বাচন ফেব্রুয়ারির ভেতরে হচ্ছে? না, আমি এখনো আশাবাদী। আমি মনে করি এই আপনার এই প্রশ্নের উত্তর হলো যে কোনো কাজ আপনি 3 মাসে করতে পারেন, 9 মাসে করতে পারেন, আবার 18 মাসে বছর বলে না, এটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমাদের। কারণ আমি আরেকটা আজকে আমরা আমাদের প্রেস কনফারেন্সে বলেছি, দেশের সামগ্রিক যে পরিস্থিতি, অস্থিতিশীল একটা অবস্থাটা, অনিশ্চিত অবস্থাটা, যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা বহু দিক থেকে বিপন্ন, এবং বললাম এক ধরনের সামাজিক নৈরাজ্যের যে বিস্তৃতি ঘটছে, নির্বাচন যত দীর্ঘায়িত হবে আমার আশঙ্কা তত বেশি কিন্তু অনিশ্চয়তা, নৈরাজ্য তত কিছু বাড়ার আশঙ্কা আছে। ফলে সেদিক থেকে আমি এখন মনে করি সরকারের যে প্রস্তুতি, আজকে প্রেস উপদেষ্টার তিনি সরকার প্রধানের বরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি এটা একটা ইতিবাচক জায়গা। সরকার যে কাজগুলো আছে আগামী 3-4 মাসের মধ্যেই নির্বাচন ব্যাপারে ফুল তারা প্রস্তুতিগুলো সম্পন্ন করতে পারেন। সরকার মানুষের কাছে এক ধরনের যে তারা যে বার্তা যেটা দিয়েছেন, রোজার আগেই তারা নির্বাচন করে তারা বেরিয়ে যেতে চান, আমি এখনও তার উপর আস্থা রাখতে চাই। কিছু চ্যালেঞ্জ আছে, সেই আমি মনে করি সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ফাইনালি ভোটার বা জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সবাই যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে একটা নির্বাচনের মধ্য দিয়ে বিচার চলবে, সংস্কারের কাজটা আমরা কিছুটা ভিত্তি আমরা তৈরি করেছি। বাকিতে নিচে পার্লামেন্টে আলোচনা হবে, পরবর্তী সরকারের জন্য
পরবর্তী পলিটিক্যাল এরিনা তো কাজগুলো চলবে। ফলে আমি আশা করি বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে হাঁটতে পারবে। আমি এখন আশাটা রাখতে চাই। আমরা সবাই সেই আশায় রেখে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সাইদ আব্দুল্লাহ, সাইফুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।